আজ থেকে যদি 21 বছর আগে ফিরে যাই তাহলে তখনকার আমি আর এখনকার আমির মধ্যে অনেকটাই পার্থক্য। 21 বছর আগের আমিটা একেবারেই বোকাশোকা ছিলাম, কিছুই বুঝতাম না। সংসার জীবন, সংসারের দায়িত্ব, সংসারের খুঁটিনাটি কিছুই জানা ছিল না। তবুও 21টা বছর আগে কিছু না বুঝেই, বলতে পারো আবেগে বশবর্তী হয়েই হাত ধরেছিলাম আমার জীবনসঙ্গীটির। আর সেও কিন্তু সেই যে শক্ত করে হাতটা ধরে রেখেছে, আজও একইভাবেই ধরে রেখেছে। আজকের দিনটা আমার জীবনে বড্ড স্পেশাল। আজ আমাদের বিবাহবার্ষিকী। 21টা বছর পেরিয়ে 22 বছরে পড়লো আমাদের দাম্পত্য জীবন। সুখে দুঃখে, আনন্দে, ভালোবাসায়, মান অভিমানে, নানান ঘাত প্রতিঘাতে কাটিয়ে দিয়েছি এতগুলো বছর। তবে এখনও ভাবতে বসলে মনে হয় এই তো কয়েকদিন আগেরই তো ঘটনা, এই তো সেই দিন চুপি সারে বাড়ির মানুষজনকে না জানিয়ে গানের স্কুলের পথে চলে গিয়েছিলাম তার হাতটি ধরে। আর দেখতে দেখতে এতগুলো বছর পেরিয়েও গেলাম। খুব যে সহজ ছিল এই পথ চলা সেটা বলবো না, তবে হ্যাঁ, দুজন মিলে এটাকে যতটা সম্ভব পারি সহজ করে নেওয়ার চেষ্টা করেছিলাম। এরই মধ্যে কোলজুড়ে এলো আমার বাবান। তবে হ্যাঁ, বাবান এসেছিল কিন্তু অনেক দেরি করে, আমার বিয়ের প্রায় 8 বছর পর। সেটা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে। প্রথমে মানুষ বলতো নিচ্ছ না, না হয় না। তারপর মানুষ বলতে শুরু করলো হয় না, না নিচ্ছ না। সেই যে পরিস্থিতিগুলো কেমনভাবে যে সামলে উঠেছিলাম সেটা শুধু আমরাই জানি। সেই পরিস্থিতি ছিল না যে আরও একটি প্রাণকে আমরা নিয়ে এসে আমাদের মধ্যে রাখবো। তবে হ্যাঁ, সময় বদলেছে, আস্তে আস্তে সব কিছুই সহজ হয়ে গেছে, নিজের জায়গায় আসতে পেরেছি। আর তারপর এখন তো একেবারেই জীবন অনেক সহজ হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আমার পরিবারও সুস্থ আছে। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালটা তো অনেকক্ষণই হয়ে গেছে, দেখতেই পারলে টুকটুক করে অনেক কাজই সেরে নিলাম, চা খাওয়াও হয়ে গেছে। এইবার এই যে নতুন আলুর ব্যাপারগুলো, যেটা মানে বেশ বিরক্তকর, খেতে তো বেশ ভালো লাগে, কিন্তু এই যে নতুন আলুর যে এই কাদামাটি ব্যাপারটা না, এইটা বড্ড বিরক্ত লাগে। আজকে পেঁপে ছিল, তো ভাবলাম পেঁপের তরকারিটাই করি। 2টো পেঁপে দিয়ে গিয়েছিল দিদি, একটা আগের দিন রান্না করেছিলাম আর একটা আজকে রান্না করে নিলাম। অ্যানিভার্সারি স্পেশাল রান্নাবান্না কিছুই নয়। সকালবেলায় তোমরা জানোই যে পরিমাণে ব্যস্ত আমি থাকি, তাতে করে ওই সকালের দিকে তেমন কিছু রান্নাবান্না করা আমার পক্ষে সত্যি সম্ভব হয়ে ওঠে না। তাও যদি মা একটু সুস্থ থাকতো, অন্যান্য বছরের মতন একটু অন্তত লুচি আলুর দম বা অন্য কিছু করার চেষ্টা করতাম। রাতে যেহেতু আটা মেখে রেখেছি, আটাটা মাখা রয়েছে, তাহলে আমাকে আর ময়দাটা মাখতে হবে না। ও লুচি করতে গেলে আমাকে আলাদা করে ময়দা মাখতে হতো, তারপরে এই নতুন আলু কুটে রান্না করা, মানে এসব সকালবেলায় করাটা আমার কাছে সত্যিই ভীষণ চাপের ব্যাপার। তো সেই কারণে অত ঝামেলার মধ্যে যাইনি, যাতে সবাই সময় মতন খেতে পারে এমন কিছু রান্নাই করে নিয়েছি। তো ওদিকে অনেক বাসন কোসন ছিল, সেগুলো সমস্ত মেজে ঘষে নিয়ে চলে এসেছি দুপুরের রান্না বান্না নিয়ে। দুপুরেও তেমন কিছু নয়, যেহেতু আজকে শনিবার, নিরামিষের দিন, তাই ভাবলাম পনির রয়েছে, শুধু ফুলকপি রান্না করব না, তাহলে একটু পনির, ফুলকপি, মটরশুঁটি, আলু দিয়ে একটা তরকারি রান্না করি। পনিরটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, আর এদিকে বেগুন টুকরো করে রেখেছি, ডালের সাথে ভাজা করব। একটাই উচ্ছে ছিল, তো উচ্ছে আলু ভাতেটা দেখি মা ভীষণই ভালোবাসে খেতে, তাই উচ্ছে আর আলুটা ভাতে দিয়ে নিলাম। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করা যাক। ওদিকে বাবান স্কুলে চলে গেছে, বাবানকে আবার আনতেও যেতে হবে। তো এই দিনটা না আমার একটু অসুবিধাই হয়, কারণ শনিবার 1:30টায় ছুটি হয়, তো এই রান্নাবান্না করতে করতেই আমাকে আবার ছুটতে হয় ওকে আনতে, যেহেতু এই টাইমে আর তোমাদের দাদাভাই আনতে যেতে পারে না। তো যাই হোক, আজকে পনিরটা দিয়ে ফুলকপি রান্না করছি। তো এখানে মশলা বলতে কি বলো তো, একটু ওই আদা, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু পোস্ত, চারমগজ দিয়ে নিয়েছি, আর সমস্ত গুঁড়ো মশলাগুলো একে একে সব কিছু দিয়ে নিয়ে একেবারে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে ফুলকপি, আলু সমস্ত ভেজে তুলে রেখে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে নিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। তো সমস্ত ফোড়নটা থেকে একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এবার এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছি সমস্ত কিছু সব একবারে দিয়ে নেব।
আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু একটা গোটা টমেটোও দিয়েছিলাম, সেটাও একেবারেই পেস্ট করে নিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে ধিমে আঁচে ভালো করে কষিয়ে নেব। এদিকে একটু মুগের ডালও করে নিচ্ছি। আর বাবান ফুলকপির তরকারি খুব একটা পছন্দ করে না, তবে পনির আছে বলে হয়তো একটু খেতে পারে। তো এদিকে ডালটাও করে নিলাম, তাহলে বাবানও একটু খেতে পারবে। তো ফুলকপির তরকারিটা এদিকে প্রায় আমার হয়ে এসেছে। পনিরগুলো আমি একেবারেই ভাজিনি, কারণ এই পনিরগুলো ওই কি বলে ক্রিম পনির না কি, যাই হোক ভীষণ ভালো খেতে। এগুলো ভাজলে না কড়াই ভীষণ লেগে যায়। এগুলোকে যদি এরকম ঝোল ফুটছে তার মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে ভীষণই ভালো হয়। আর পনিরগুলো ভীষণই সফট, খেতে ভীষণই সুন্দর। তো আমি পুরো তরকারিটা হয়ে যাওয়ার পর ওই 5-10 মিনিট আগে পনিরটা দিয়ে নিলাম। রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গ্যাসে জল বসিয়ে নিয়েছি, আমি স্নান করব। তবে তার আগে বাবা মাকেও খেতে দিয়ে নেব। তাহলে চলো আজকে রান্নাবান্না এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিই। তো এখানে রয়েছে বেগুন ভাজা আর উচ্ছে আলু ভাতেটা বাবা মা দুজনের জন্যই একেবারে মেখে রেখে দিয়েছি। আর হাঁড়িতে যেমন ভাত থাকে রয়েছে ভাত। আর আজকে ওই যে মুগের ডাল করেছিলাম, তো একটু আদা বাটা আর ঘি দিয়ে যেমনটা করে থাকি আর কি, একদম কাঁচা মুগের ডাল রান্না করে নিয়েছি। এটা কিন্তু আমার বাবান ভীষণ পছন্দ করে। আর এইখানে রয়েছে ফুলকপি আলু পনির মটরশুঁটি দিয়ে একটা নিরামিষ তরকারি, যেটা ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এই হলো আজকের আমাদের রান্না বান্না, মানে নিরামিষ দিনের একেবারেই সাধারণ রান্না বান্না। ফ্রাইড রাইসের চাল ঘরে ছিল কিন্তু করিনি, তার কারণ হলো ফ্রাইড রাইস মা বাবা কেউ পছন্দ করেন না। পোলাও করলে তবেই ওনারা খান, তো সেই কারণে আর করিনি। তো আমাকে ভাতও করতে হতো, পোলাওটাও করতে হতো, তার সাথে আলাদা আলাদা কিছু করতে হতো। তো এত কিছু চিন্তা ভাবনা করে আমি দুপুরবেলায় ওই রান্নাটাই করে নিয়েছি। তো স্নান টান করে চলে এসেছি ঘরে, খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, বাবানকে টাইম মতন স্কুল থেকে নিয়ে এসেছি। তো আজকে ভাবলাম রাত্রেবেলা একটু মটরশুঁটির কচুরি করি। তো এখানে কাঁচা মটরশুঁটি, তার সাথে আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একদম ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে এরকম পেস্ট করে নিয়েছি। তো আমি না মটরশুঁটির কচুরিটার কিন্তু একটু অন্যভাবে করি, মানে পুরটা একটু অন্য স্টাইলে করি। তো কীরকমভাবে করি চলো তোমাদের সাথেও একবার শেয়ার করি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এই দিকটাতে মটরশুঁটিটাতেও আমি একেবারেই পেস্ট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা দিয়ে, একটু সামান্য জল দিয়ে। আর এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা কালো জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে নিচ্ছি খানিকটা হিং ফোড়ন। তো এটা থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে একটু নাড়াচাড়া করে নিয়ে ওই মটরশুঁটি বাটাটা এর মধ্যে দিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না এটা শুকনো শুকনো হয়। এবার এর মধ্যে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়ে নিতে হবে। সবটা দিয়েই খুব ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে রসটা একেবারে টেনে যায়। এই পর্যায়ে এসে একটা টিপস আমি তোমাদের দিচ্ছি, যেটা আমি করে থাকি। এর মধ্যে প্রায় ওই 2-2.5 চামচ মতন, মানে যতটা পরিমাণে মটরশুঁটি রয়েছে ঠিক সেই রকম মাপটা বুঝে এখানে দিতে হবে ছাতু। আমি কিন্তু এখানে প্রায় ওই 2.5 চামচ মতন ছাতু দিয়েছি। তো ছাতু দিয়ে পুরো মিশ্রণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আর এই ছাতু দেওয়ার জন্য না এই পুরটা খেতে অসাধারণ হয়, ভীষণ ভালো লাগে খেতে এটা। পুরটা একেবারেই হয়ে এসেছে। সব শেষে আমি যে ভাজা মশলাটা করে রাখি সারা বছরের জন্য, তো সেইটাই এর মধ্যে দিয়ে নিলাম। এই ভাজা মশলার গন্ধটা এতটাই ভালো লাগে, আর এই পুরের মধ্যে দেওয়ার পর তো এটার গন্ধটাই পুরো অন্যরকম চলে আসে। যখন মটরশুঁটি কচুরিটা খাওয়া হয় আর ভেতর থেকে এই মশলাটার গন্ধ বেরোয়, তখন কিন্তু সত্যি ভীষণই ভালো লাগে। তো তোমরাও কিন্তু চাইলে ঠিক এই রকম ভাবেই কিন্তু পুরটা তৈরি করে নিতে পারো। ভীষণই সহজ, কিন্তু খেতে ভীষণই ভালো। আর এই ভাজা মশলার মধ্যে আমি যেগুলো দিয়ে থাকি, নতুন যারা আছো তাদের জন্য আরও একবার বলে দিই, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা সমস্তটাই ড্রাই রোস্ট করে আমি মিক্সিতে ঘুরিয়ে রেখে দিই। আর এই মশলাটা ছোলার ডাল বলো, পেঁপে আলুর তরকারি বলো, আর এই রকম পুর, ব্যাস যাতেই দেবে না কেন ভীষণ সুন্দর হয়। তো দেখো পুরটা কিন্তু আমার একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একেবারেই আর রস নেই। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করতে দেব। মটরশুঁটির কচুরি হবে আর তার সাথে ছোট আলুর দম হবে না, তা কি করে হয়? তো এখানে ছোট আলুগুলো একেবারে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো এখন বাবানের যেহেতু পড়তে যাওয়া রয়েছে, তোমাদের দাদাভাই দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করে ওপরে গিয়ে ঘুমাচ্ছে, তাকে আর ডাকলাম না, ভাবলাম আমি ওকে দিয়ে আসি, এসে বাকি কাজগুলো সেরে নেব।
বাবানকে পড়তে দিয়ে এসে আলুগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নিয়েছি। আর জানো তো, এই আলুর খোসাগুলো আমি কিন্তু বটিতে করে ছাড়াইনি, একটা ছুরির সাহায্যে কিন্তু খুব সহজে এবং ভীষণ তাড়াতাড়ি আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর প্রেশার কুকারে এখন খানিকটা লবণ দিয়ে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ করার সময় যদি লবণ না দিই, যতই আমি রান্না করার সময় লবণ দিই না কেন, লবণের স্বাদটা কিন্তু আলুর ওই ওপর অংশটাতেই লাগবে, ভেতরে ঢুকবে না। তাই সেদ্ধর সময় আমি সব সময় লবণ দিয়ে থাকি। আর রংটার জন্য হলুদ আগে থেকেই দিয়ে নিলাম। এদিকে আলুগুলো দেখো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর যেহেতু হলুদ দিয়েছি রংটাও বেশ ভালো হয়েছে। তো এদিকে চাটাও করে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে চা করে দিই, ও চা খেয়ে নিয়ে আবার বাবানকে আনতে যাবে। তো এদিকটাতে আমি আলুর দম রান্নাটা শুরু করে দিয়েছি। ঠিক যেমনভাবে রান্না করি তেমনভাবেই একটু কালো জিরে আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তারপর টমেটো একটুখানি ভেজে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, জিরে, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো সমস্তটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আলুগুলো কিন্তু সেদ্ধ করার পর বেশ আমি লাল করে ভেজেও তুলে নিয়েছিলাম। ওদিকে মশলাটা কষা হতে থাক, বরঞ্চ একটু চা খেয়ে নিই। বাবান ওদিকে পড়ার থেকে চলেও এসেছে, আর এদিকে আমার ময়দা মেখে পুর দিয়ে একেবারে রেডি করা হয়ে গেছে। আর ওদিকে আলুর দমটাও নামানো হয়ে গেছে, মানে সমস্ত কিছু রেডি করে রেখেছি। আর এদিকটাতে খানিকটা পুর বেঁচে গেল, এটা ফ্রিজে রেখে দেবো, কোনো একদিন আবার বাবানকে একটু ভেজে দেবো। তো এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। বাবানের বড্ড খিদে পেয়েছে, বলছে চটপট ভেজে দাও। আর ভালো মন্দ রান্না হলে তখন কিন্তু খিদেটা একটু আগেই পায়, তাই না? বাবার জন্য আলুর দমটা আলাদা করে তুলে রেখেছি, কারণ ধনেপাতা দিয়ে আলুর দম বাবা একেবারেই খাবে না। তো বাবারটা তুলে রেখে এদিকে আলুর দমের মধ্যে আমি ধনেপাতা মিশিয়ে দিয়ে নিয়েছি। আর প্রথমে কিন্তু দিয়েছিলাম না, বাবানের অর্ডার, তাই আবারও ধনেপাতা মিশিয়ে এটাকে ফুটিয়ে নামিয়েছি। কেমন হয়েছে আলুর দমের রংটা জানিও। এই সিজনে এই প্রথম মটরশুঁটির কচুরি আজকে রান্না করছি। সকাল থেকেই তেমন কিছু তো আর করিনি, তো ভাবলাম রাত্রের দিকটাতে অন্তত একটু কিছু স্পেশাল করা যাক। আর কবের থেকেই তো মটরশুঁটি আনো, নতুন আলু আনো বলে পাগল করে দিচ্ছিলাম। তো ফাইনালি যখন এনেছে, তাহলে আজকেই বরঞ্চ রান্নাটা করা যাক। তো এই যে একদম বড় বড় করে মোটা মোটা করে কচুরিগুলো বেলে নিয়েছি, আর এখন ভেজেও নিচ্ছি। কচুরিগুলো বেশ লাল করে ভেজে তুললে তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। যদি ওই হালকা ভাজা হয় তাহলে খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না, লুচির মতন কেমন যেন একটু নরমও হয়ে যায়। কি নামগোত্র লিখেছি, নামগোত্র দেখো। আবার মাঝখানে বললাম একটা এরকম করে দিতে, সেটাও করে দিয়েছি। আর এইটাও লাগাতে হবে, এটা লাগিয়ে জ্বালাতে হবে, এটাও কিনেছি। শেষে দাও। আর এটা কখন দিতে হবে? আজকে যে বিবাহবার্ষিক, সারাদিন হয়তো তার মনেই ছিল না, তবে আমার ফেসবুক পোস্ট অথবা ইউটিউব কমিউনিটি পোস্ট নিশ্চয়ই দেখেছিল। জানি না তাতে করে মনে পড়েছে কিনা। তো হঠাৎ করে এই সমস্ত এনে হাজির। এখন রাত প্রায় 9:30। এইসব ব্যাপারগুলো এর আগে কোনো দিনও করেনি। তো নতুন নতুন এই ব্যাপারগুলো আমার বর্মশাইয়ের বুড়ো বয়সে কী যে হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না। আবার সাথে করে একটা গোলাপও নিয়ে এসেছে, এই দেখো। আগে বললে তো একটু সেজে গুজে থাকতাম, এরকম ভাবে নাইটি পরে এরকম এগুলো ভালো লাগে। দেখো তোমাকে কেমন লাগছে। কাটো চাকু ছুঁইটা কোথায়? জফু দাও। তুমি দাও না, দুজন মিলে। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে। তো সব শেষে এদিকে গরম গরম কচুরি ভেজেছি, তার সাথে আলুর দম, সবাইকে খেতে দিয়ে নিয়েছি। এবার নিজেরটাও নিয়ে বসেছি। তো এই ছিল আমাদের খুবই সাধারণ বিবাহবার্ষিকীর দিন যাপন। কেমন লাগলো
সাধারণ এই ব্লগটা জানাতে ভুলো না। তাহলে আজকে এইখানেই রাখছি, আগামী দিন আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আর আমায় মনে রেখো। আজ আসি, আগামীকাল আসবো নতুন কোনো একটি ব্লগের সাথে।